আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। টাবো গ্রামের 1000 বছরের পুরানো টাবো কেভস আর মোনাস্ট্রি দেখে বিদায় জানালাম হিমালয়ের অজন্তাকে। আজ আমাদের গন্তব্য ধাঙ্কার হয়ে তাজা। এই পথ যেমন বিস্ময়কর তেমনি সেরা আকর্ষণ। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিল্পসমূহের মধ্যে অন্যতম একটি ধাঙ্কার মোনাস্ট্রি। তাই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। কথা দিচ্ছি বাক রুদ্ধ হয়ে পড়বেন। কিছুক্ষণের মধ্যেই দেখা হয়ে গেল আমাদের পুরানো সঙ্গী চঞ্চলা স্নিগ্ধ স্পিতি নদীর সাথে। আমাদের গাড়ি আজ ছুটে চলেছে এক স্বপ্নালোকের দিকে। প্রকৃতিকে আজ দুচোখ ভরে উপভোগ করার দিন। নদীর তীরে ধূসর পাহাড়ের বুকে কি অদ্ভুত অদ্ভুত সব ভূমিরূপ। শীতল মরুভূমির শুকনো বাতাস বছরের পর বছর যেন ছেনি হাতুড়ি দিয়ে এই সমস্ত স্থাপত্য তৈরি করেছে। যেদিকেই চোখ পড়ছে চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি প্রকৃতির এ কি রূপ। জিওমরফোলজির যদি মানুষজন কেউ দেখে থাকেন এই ভিডিও, তাহলে কমেন্ট করে এই ল্যান্ডফর্মগুলো সম্পর্কে একটু আলোকপাত করবেন। টাবো থেকে ধাঙ্কারের দূরত্ব 30 কিলোমিটারের মতো। স্পিতি ভ্যালিতে ক্রিকেটটা বেশ জনপ্রিয় দেখছি। এর আগেও নাকোতে দেখেছিলাম, আবার এখানেও দেখতে পাচ্ছি ক্রিকেট চলছে। এত রকম ভূমিরূপের মাঝে হঠাৎ দেখা মিলল এক ঝর্ণার। এসে মিশেছে স্পিতি নদীতে। রুক্ষ শুষ্ক ধূসর পাহাড়ের বুকে যে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে তা কিন্তু এখানে আসার আগে কল্পনাও করিনি। আমাদের বাহনের একটু ট্রিটমেন্টের প্রয়োজন হলো, আর এরকম একটা জায়গাতে গাড়ি দাঁড়াতে এক লাফে নেমে পড়লাম। জানতে পারলাম এই গ্রামের নাম সিজলিং। আর এই সিজলিং গ্রাম থেকেই একটা রাস্তা সোজা চলে গেছে কাজার দিকে, আর আরেকটা রাস্তা ডান দিকে উঠে গেছে ধাঙ্কারের দিকে। এখান থেকে ধাঙ্কারের দূরত্ব 7-8 কিলোমিটারের মতো। বরফের পর্বতশৃঙ্গ আর ধূসর পাহাড়ের মাঝে এটা একটা ভ্যালির মতো, আর এক পাশ দিয়ে বয়ে গেছে স্পিতি নদী। অনেক পর্যটক তো নদীর কাছেই পৌঁছে গেছে। আসলে এখানে স্পিতি নদীকে স্পর্শ করা যায়। চারিদিকে এত ধরনের ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, যেদিকে তাকাচ্ছি দু চোখ ভরে দেখছি আর মুগ্ধ হয়ে পড়ছি। এই পথে কিন্তু অনেক বাইকার দেখতে পাচ্ছি, আর বাইকে করে এই পথে জার্নি করার চার্মটাই আলাদা। তা আলাদা অ্যাডভেঞ্চার রয়েছে পুরো। আমরা ধাঙ্কারের পথ ধরলাম। ধাঙ্কারের অল্টিটিউড প্রায় 12,800 ফুট। গাড়ি এক একটা হেয়ারপিন টার্ন নিচ্ছে আর অল্টিটিউড ক্রমশ বাড়ছে। আর চোখের সামনে অভূতপূর্ব সব দৃশ্যপট।
আর বিস্ময়ে হতবাক হলাম আমরা সবাই, যখন দূরে পর্বত শিখরে দেখা গেল মৌচাকের মতো আটকে থাকা ধাঙ্কার গ্রাম, ধাঙ্কার মনাস্ট্রি। বিস্ময়, উল্লাস, পরিতৃপ্তি, এক অদ্ভুত অনুভূতি হৃদয়ে। হ্যাঁ, এটা আমার দেশ, আমাদের দেশ, এত সুন্দর। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধাঙ্কার তিব্বতী ভাষায় ধাং কথার অর্থ হচ্ছে শিখর, আর থার কথার অর্থ হলো দুর্গ, অর্থাৎ পর্বতের শিখরে দুর্গ। তখন তিব্বতী নোন রাজারা রাজত্ব করতেন। শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে, তাই তারা পাহাড়ের চূড়ায় খাদের ধারে তৈরি করেছিলেন এই দুর্গ। পরবর্তীকালে ভূমিকম্পে অনেক ধ্বংস হয়, আর নোন রাজারা চলে যান কাজাতে। কাঠ আর পাথর দিয়ে তৈরি এই দুর্গ বছরের পর বছর বিস্ময়করভাবে পাহাড়ের গায়ে ঝুলে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিল্পসমূহের মধ্যে অন্যতম একটি এই ধাঙ্কার মনাস্ট্রি বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আমরা এখন প্রবেশ করছি ধাঙ্কার মনাস্ট্রিতে। ভেতরে রয়েছে ধ্যান কক্ষ, বুদ্ধদেবের মূর্তি এবং মূল্যবান সব দেওয়াল চিত্র। মেডিটেশন কেভ, নো ফটোগ্রাফি অ্যালাউড। রয়েছে একটি ছোট্ট মিউজিয়ামও। বারো 12,800 ফুট উপরে এই ধাঙ্কার ছিল লাহুল স্পিতি জেলার প্রথম রাজধানী। এখানেই তাই দুর্গ তৈরি করেছিল পাহাড়ের উপরে। পরবর্তীকালে সেটা কাজাতে স্থানান্তরিত হয়। ধাঙ্কার মনাস্ট্রির উপর থেকে চারিপাশের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ছন্দময় স্মৃতি বয়ে চলেছে আপন খেয়ালে। এই ধাঙ্কার থেকে কঠিন ট্রেক করে দেখে নেওয়া যায় ধাঙ্কার লেক। ধাঙ্কার মনাস্ট্রি দর্শন করে আমরা লাঞ্চ সেরে নিলাম। এবার আমরা এগিয়ে যাব কাজার দিকে। ধাঙ্কার থেকে কাজার দূরত্ব প্রায় 30 থেকে 32 কিলোমিটার। চারিদিকে এই সব ল্যান্ডফর্ম গুলো সত্যি চোখের সামনে বিশ্বাস হচ্ছে না, কি দেখছি। আসলে এত উচ্চতায় এখানে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়। শুষ্ক শীতল বাতাসের সঙ্গে মিশে থাকে ছোট্ট ছোট্ট বালুকণা, পাথরের কণা, যা বছরের পর বছর পাথরের গায়ে ঘর্ষণ এবং অবঘর্ষের জন্য এই রকম ভূমিরূপ তৈরি হয়েছে। স্বয়ং প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করেছে এই ভাস্কর্য।
স্পিতি নদী এখানে পিন নদীর সঙ্গে এসে মিলিত হয়েছে। স্পিতি ও পিন নদীর সঙ্গমস্থল। এদিক থেকে স্পিতি নদী আর ওদিক থেকে এসেছে পিন নদী। চঞ্চলা সুন্দরী স্পিতি নদী এখানে কল্লোলিনী রূপসী পিন নদীর সাথে মিলিত হয়েছে। যেন দুই যমজ বোন দুজনের হাত ধরে এখান থেকে চলেছে বহু দূরে। আমরা স্পিতি নদীর হাত ধরেই এগিয়ে চললাম কাজার দিকে। আর এই রাস্তাটি সোজা চলে গেছে পিন ভ্যালির মুদ ভিলেজে। হাতে সময় থাকলে অনেকেই এই অপরূপ সুন্দর গ্রাম থেকে ঘুরে আসেন, কেউ বা মুদ ভিলেজে গিয়ে শান্তিতে একটি রাত্রি হোমস্টেতে কাটিয়েও আসেন। এই ব্রিজ পেরিয়ে ওদিকে রাস্তা ধরে মুদ ভিলেজ যেতে হবে। আমরা স্কিপ করলাম এবং এগিয়ে চললাম কাজার দিকে। আজকের যাত্রাপথ আর ধাঙ্কার বনাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে। সেই কুঞ্জুম রেঞ্জ থেকে বয়ে আসা স্পিতি নদীর অপরূপ সৌন্দর্য আর রুক্ষ পাহাড়ের খাঁজে প্রকৃতি দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম শিল্পকর্মে মোহিত হয়ে অবশেষে আমরা কাজায় প্রবেশ করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই কাজা হলো স্পিতি ভ্যালির সব থেকে বড় শহর, হেডকোয়ার্টার এবং প্রশাসনিক কেন্দ্র। তাছাড়া স্পিতি ভ্যালির অন্যতম আকর্ষণও এই কাজা। এই কাজাতে আমরা আজ এবং কাল দুদিন থাকবো। কালকে আমরা দেখে নেব কাজার সেরা আকর্ষণগুলো। এখানেই রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। স্পিতি নদীর তীরে এই কাজা শহর দুই ভাগে বিভক্ত, কাজা খাস বা ওল্ড কাজা এবং কাজা সোমা বা নিউ কাজা। আর আমরা থাকবো ওল্ড কাজা পেরিয়ে নিউ কাজার স্পিতি ভ্যালি হোটেলে। হোটেল স্পিতি ভ্যালি, আর এর ঠিক উল্টো দিকেই কাজা মনাস্ট্রি। তো আজকে আমরা সকালে টাবো থেকে বেরিয়েছিলাম টাবো মনাস্ট্রি দেখে, টাবো কেভ এবং টাবো মনাস্ট্রি দেখে কাজার উদ্দেশ্যে। মাঝে আমরা ধাঙ্কার মনাস্ট্রি গিয়েছিলাম, তো ওখানে আমরা লাঞ্চ সেরে এগিয়ে এসেছি কাজার দিকে। ইচ্ছে ছিল পিন ভ্যালি মুড ভিলেজ যে যাব বলে, কিন্তু এখানের যে ওয়েদারটা, টেম্পারেচার কম কিন্তু বাইরে যে সানলাইট, সূর্যের তাপ প্রচন্ড, মানে বাইরে বেশিক্ষণ থাকতেই যেন একটা বিরক্তি ভাব লাগছে। সেই জন্য আমাদের অনেকেরই আর যাওয়ার মতন ইচ্ছে হলো না। সেই জন্য আমরা পিন ভ্যালিটাকে স্কিপ করে পৌঁছে গেছি কাজা। এখানে কাজা মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে স্পিতি ভ্যালি হোটেলে আমরা এসে উঠেছি। আমাদের বুকিং করা ছিল। এখানে চেক ইন করে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই চায়ের অর্ডার দিয়েছিলাম, চাটা একটু খেয়ে এরপর আমরা যাব কাজা মার্কেটে। তো রুম খুবই সুন্দর,
ছোটর উপরেই কিন্তু বেশ ওয়েল ডেকোরেট। ডবল বেডেড খাট রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে এবং এখানে দুটো সোফা দেওয়া রয়েছে, টি টেবিল। এদিকে বাইরে একটা ব্যালকনি রয়েছে, তো সেই ব্যালকনি থেকে যে বাইরের ভিউটা একটু দেখায়। এই হচ্ছে ব্যালকনি থেকে কাজার ভিউ স্পিতি ভ্যালি হোটেলের। আর ঠিক উল্টো দিকে এখানে রয়েছে কাজা মোনাস্ট্রি, এটা মেন রোড। আমাদের গাড়ি এখানে পার্কিং করা রয়েছে, তাহলে লাগেজ টাগেজ নিয়ে অসুবিধে কিছু হয়নি। এখান থেকে গাড়িতে নেমেছি এবং গাড়িতে এখানে আমরা হোটেলে চেক ইন করেছি। ওয়াশরুম যথেষ্ট বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে এবং গিজার রয়েছে সবার। তো রুম ভালোই। রুমের তারিফ হচ্ছে 3000। তো আমরা এখন বেরিয়ে গেছি, হাঁটতে হাঁটতে কাজা মার্কেটের দিকে যাচ্ছি। দুদিকে প্রচুর হোমস্টে হোটেল রয়েছে। আমাদের যে হোটেল স্পিতি ভ্যালি হোটেল, এখান থেকে কিছুটা হাঁটতে হবে মার্কেটে যেতে গেলে, ওই 7-8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট এরকম একটা বললো। বাড়ি থেকে বেরিয়েছি অনেক দিন, তাই বহুদিন মিষ্টি খাওয়া হয়নি। এখানে মিষ্টি দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না। কাজার একটা ফেমাস কাফে পিতি, সেখানে আমরা এসেছি একটু কফি, চা এবং তার সাথে কিছু স্ন্যাক্স খাবো বলে। দেখা যাক এখানে টেস্ট কেমন হয়। কি খাওয়া হচ্ছে ততই? হ্যাঁ, আমরাও তাই অর্ডার দিয়েছি। এরপর হোটেলে ফিরেছিলাম আর ডিনার করেছিলাম আমাদের স্পিতি ভ্যালি হোটেলেই, রুটি আর গরম গরম চিকেন। কাল আমরা কাজা সাইট সিনিং করব আর সেই আকর্ষণীয় ভিডিও নিয়ে ফিরে আসব পরের এপিসোডে।